আমাদের চারপাশে সবসময় আলো থাকে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এটা আসলে কি বা কিভাবে কাজ করে? আজকের এই আলোচনায় আমরা আলোর পদার্থবিজ্ঞানের একেবারে গভীরে ডুব দেব আর দেখব কিভাবে এই আলো আমাদের দেখার জগৎটাকে তৈরি করে। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবচেয়ে সহজ প্রশ্নটা দিয়েই শুরু করি। আমরা আসলে কোনো জিনিস দেখি কিভাবে? এর উত্তরটা কিন্তু আমাদের চারপাশের দুই ধরনের বস্তুর মধ্যে লুকিয়ে আছে। প্রথমত, আমাদের কাছে আছে স্বপ্রভু বস্তু, মানে সোজা কথায় যাদের নিজস্ব আলো আছে। এরাই হলো আলোর আসল উৎস, যেমন ধরুন সূর্য বা একটা জ্বলন্ত মোমবাতি। কিন্তু মজার ব্যাপার হলো আমরা সারাদিন যা দেখি তার বেশিরভাগেরই কিন্তু নিজের আলো নেই। এগুলো হলো নিষ্প্রভ বস্তু। তাহলে এদের দেখি কিভাবে? খুব সহজ। অন্য কোনো উৎস থেকে আলো এসে এদের উপর পড়ে, আর সেই আলোটা প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে তখনই আমরা বস্তুটাকে দেখতে পাই। এখন এই যে দেখা বা আলো প্রতিফলিত হওয়া, এই পুরো ব্যাপারটা কাজ করার জন্য আলোকে একটা খুব সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয়। আর সেই নিয়মটা হলো আলো সবসময়, মানে সব সময় সোজা পথে চলে, এর কোনো ব্যতিক্রম নেই। পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলা হয় আলোর ঋজুরেখু প্রসারণ। এই একটা ধারণাই কিন্তু আগে যা যা আলোচনা হবে তার মূল ভিত্তি। তো আলো যদি সোজা পথেই চলে, তাহলে একটা প্রশ্ন তো আসেই, তাই না? যদি ওর চলার পথে কোনো বাধা এসে পড়ে, তখন কি হবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা রোজই দেখি। উত্তরটা হলো ছায়া তৈরি হবে। ছায়া আসলে আর কিছুই না, এটা এমন একটা জায়গা যেখানে আলো পৌঁছাতে পারেনি, কারণ কোনো একটা অস্বচ্ছ বস্তু তার পথ আটকে দিয়েছে। খুবই সহজ ব্যাপার। আচ্ছা, এই যে আমরা বলছি আলো সোজা পথে চলে, এর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে। চলুন দেখি কিভাবে একটা সাধারণ ছায়া আর তার থেকেও সাধারণ একটা ক্যামেরা দিয়ে এই নিয়মটা প্রমাণ করে ফেলা যায়। বিশ্বাস করুন বা না করুন, একটা সাধারণ পিনহোল ক্যামেরা, মানে কোনো লেন্স ছাড়া একটা ক্যামেরা, শুধুমাত্র আলোর এই সোজা পথে চলার ধর্মকে ব্যবহার করেই একটা ছবি তৈরি করে ফেলে। আর এখানেই আসল মজাটা। পিনহোল ক্যামেরা দিয়ে যে ছবিটা তৈরি হয় সেটা সবসময় উল্টো হয়। কেন? কারণ ধরুন একটা গাছের উপরের অংশ থেকে আলোকরশ্মি সোজা এসে ক্যামেরার ছিদ্র দিয়ে ঢুকে পর্দার নিচের দিকে পড়ে, আর গাছের নিচের অংশ থেকে আলোকরশ্মি পর্দার উপরের দিকে পড়ে। এতেই বোঝা যায় যে আলো একদম সরল রেখায় চলেছে। বেশ, তাহলে আমরা জানলাম যে আলো বাধা পেলে ছায়া তৈরি হয়। কিন্তু কি হবে যদি আলো কোনো জায়গায় ধাক্কা খেয়ে ফিরে আসে? চলুন এই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। আলোর এই ধাক্কা খেয়ে ফিরে আসাকেই বলে প্রতিফলন বা রিফ্লেকশন। আমরা যে আয়নায় মুখ দেখি বা টেবিলের উপর রাখা বইটা দেখি, এই সব কিছুর পেছনে কিন্তু এই প্রতিফলনই কাজ করছে। কিন্তু সব প্রতিফলন কিন্তু একরকম হয় না। এটা নির্ভর করে আলোটা কেমন পৃষ্ঠে পড়ছে তার উপর। যদি পৃষ্ঠটা আয়নার মতো মসৃণ হয়, তাহলে আমরা একটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই। আর যদি পৃষ্ঠটা কাগজের মতো অমসৃণ হয়, তাহলে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু কোনো স্পষ্ট ছবি তৈরি হয় না। প্রতিফলনকে আরও ভালোভাবে বোঝার জন্য বিজ্ঞানীরা সাধারণত এই তিনটি কাল্পনিক রেখা ব্যবহার করেন। এগুলো হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই যে দুটো সহজ সূত্র এখানে লেখা আছে, এই দুটো সূত্র দিয়েই মহাবিশ্বের সমস্ত প্রতিফলন ব্যাখ্যা করা যায়। ভাবা যায়? তাহলে মূল কথাটা হলো এই সহজ সমীকরণটা। আলো যে কোণে এসে পড়ে, ঠিক সেই কোণেই ফিরে যায়। ব্যাপারটা অনেকটা দেওয়ালে একটা বল ছুঁড়ে মারার মতো, একদম নিখুঁত আর প্রেডিক্টেবল। ঠিক আছে, তাহলে আলো বাধা পেতে পারে, ধাক্কা খেয়ে ফিরেও আসতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। কখনো কখনো আলো কোনো বস্তুর মধ্যে দিয়ে যাওয়ার সময় একটু অন্যরকম আচরণ করে, একটু বেঁকে যায়। চলুন এবার সেই গল্পটা শোনা যাক। আমরা সবাই নিশ্চয়ই দেখেছি যে জলের গ্লাসে একটা স্ট্র ডোবালে সেটাকে কেমন ভাঙা মনে হয়। এটা কিন্তু চোখের ভুল নয়, এর পেছনেও আছে আলোর একটা দারুণ খেলা। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলে প্রতিসরণ। এটা কেন হয়? কারণ আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যেমন ধরুন বাতাস থেকে জলে, তখন ওর গতি বদলে যায়। আর এই গতি পরিবর্তনের কারণে আলোকরশ্মিটা বেঁকে যায়। তাহলে আমরা আলোর বাধা পাওয়া, ফিরে আসা আর বেঁকে যাওয়া, এই তিনটে ব্যাপারই জেনে গেলাম। এবার এই সবগুলোকে একসাথে মিলিয়ে আমরা বুঝতে পারব কিভাবে আলো আমাদের চারপাশে ছবি বা প্রতিবিম্বের একটা জগৎ তৈরি করে।
এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, সেটা হলো বাস্তব আর অসৎ প্রতিবিম্বের পার্থক্য। বাস্তব প্রতিবিম্ব হলো সেটাই যেখানে আলোক রশ্মিগুলো সত্যিই মিলিত হয়, যেমন সিনেমার পর্দায়। আর অসৎ প্রতিবিম্ব হলো এক ধরনের ভ্রম, যেখানে মনে হয় আলোক রশ্মিগুলো এক জায়গা থেকে আসছে, কিন্তু আসলে তা নয়, যেমন আয়নায় আমাদের মুখ দেখ। আমাদের বাড়ির আয়নাটা অসৎ প্রতিবিম্বের সবচেয়ে ভালো উদাহরণ। দেখুন, প্রতিবিম্বটা সোজা, একই আকারের, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, ডান হাত নাড়লে মনে হয় বাম হাত নাড়ছি। একেই বলে পার্শ্বীয় পরিবর্তন। সবশেষে একটা কথা মনে রাখা খুব দরকার, প্রতিবিম্ব আর ছায়া কিন্তু এক জিনিস নয়। প্রতিবিম্ব তৈরি হয় আলো দিয়ে, প্রতিফলন বা প্রতিসরণের মাধ্যমে, আর ছায়া হল আলোর অনুপস্থিতি। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমাদের চোখ শুধু প্রতিফলিত বা প্রতিশ্রিত আলোই দেখতে পায়, তাহলে আমরা যে পৃথিবীকে দেখছি সেটা আসলে কতটা বাস্তব? আমরা যা কিছু দেখি তা আসলে আমাদের মস্তিষ্কে তৈরি হওয়া এক একটা প্রতিবিম্ব মাত্র। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না? আমরা যে চারপাশের দুনিয়াটা দেখি তার পুরোটাই তো আলোর খেলা, তাই না? আয়নায় নিজের মুখ দেখা হোক বা দিনের বেলা সবকিছু ঝলমল করা, সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে আলো। তো এই আলো ঠিক কিভাবে কাজ করে, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। আজ আমরা আলোর এই দুনিয়ার 5টা দারুণ দিক নিয়ে কথা বলবো। প্রতিফলন কিভাবে হয়, সেখান থেকে শুরু করে একেবারে আমরা কিভাবে দেখি, সেই বিজ্ঞান পর্যন্ত সবকিছুই থাকবে আমাদের আজকের আলোচনায়। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আলো যখন কোনো কিছুর ওপর এসে পড়ে তখন ঠিক কি ঘটে? চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে ব্যাপারটা বোঝা শুরু করি। কখনো ভেবে দেখেছেন, আয়নার সামনে দাঁড়ালে একদম পরিষ্কার ছবি দেখা যায়, কিন্তু একটা বইয়ের দিকে তাকালে কেন ওরকম হয় না? এই প্রশ্নের উত্তরটা পেলেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রতিফলন সম্পর্কে জেনে যাব। এর আসল কারণটা হলো আলোক রশ্মিগুলো ধাক্কা খেয়ে ফিরে আসার পর কতটা গোছানো থাকে তার ওপর। যখন আয়নার মতো মসৃণ তলে আলো পড়ে তখন রশ্মিগুলো একদম সমান্তরালভাবে ফিরে আসে। একেই বলে নিয়মিত প্রতিফলন, আর এর জন্যেই স্পষ্ট ছবি তৈরি হয়। কিন্তু বইয়ের পাতার মতো অমসৃণ তলে আলো পড়লে রশ্মিগুলো চারদিকে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। একে বলে বিক্ষিপ্ত প্রতিফলন, আর তাই আমরা কোনো ছবি দেখতে পাই। এই ছবিটা দেখুন, এখানেই কিন্তু প্রতিফলনের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। আলো যে কোণে এসে পড়ছে, মানে আপতন কোণ বা আই, ঠিক সেই একই কোণে কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, যাকে বলে প্রতিফলন কোণ বা আর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দুটো কোণ সবসময় সমান হয়। তার মানে সব ধরনের প্রতিফলন কিন্তু এই দুটো সহজ সরল নিয়ম মেনেই চলে। প্রথমটা হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হবে, আর দ্বিতীয়টা হলো যে আলোটা এসে পড়ছে, যেটা ফিরে যাচ্ছে, আর তাদের মাঝখানের অভিলম্ব, এই তিনজন সবসময় একই সমতলে থাকবে। বেশ, প্রতিফলন তো বুঝলাম। এবার দেখা যাক এই প্রতিফলনের ফলে যে ছবি বা প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো ঠিক কী রকম হতে পারে। এই টেবিলটা দেখলেই সৎ আর অসৎ প্রতিবিম্বের তফাৎটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সৎ প্রতিবিম্বে আলোক রশ্মিগুলো সত্যি একটা বিন্দুতে মেলে, তাই এটাকে সিনেমার পর্দার মতো কোনো স্ক্রিনে ধরা যায়, আর এটা হয় উল্টো। অন্যদিকে অসৎ প্রতিবিম্বের রশ্মিগুলো আসলে মেলে না, মনে হয় যেন একটা বিন্দু থেকে আসছে, যেমন আয়নার ছবি, তাই একে পর্দায় ফেলা যায় না, আর এটা সোজাই থাকে। আয়নার আরেকটা খুব মজার ব্যাপার আছে, খেয়াল করেছেন কি? আয়না কিন্তু ডান দিককে বাম দিক আর বাম দিককে ডান দিক দেখায়। একেই বলে পার্শ্বীয় পরিবর্তন। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো অ্যাম্বুলেন্স। গাড়ির সামনে কথাটা উল্টো করে লেখা থাকে, যাতে সামনের গাড়ির চালক তার আয়নায় ওটাকে সোজা দেখতে পায় আর তাড়াতাড়ি রাস্তা ছেড়ে দেয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেখলাম আলো ধাক্কা খেয়ে ফিরে এলে কি হয়, কিন্তু ভাবুন তো, আলো যদি ধাক্কা না খেয়ে একটা কিছুর মধ্যে দিয়ে সোজাসুজি চলে যায়, তখন কি হবে? এখানেই আসছে গল্পের নতুন মোড়। এই ঘটনাটাকেই আমরা বলি প্রতিসরণ, মানে সোজা কথায় আলোর পথ বেঁকে যাওয়া। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, আপনি দৌড়াতে দৌড়াতে শুকনো রাস্তা থেকে হঠাৎ কাদা মাঠে নেমে পড়লেন। আপনার গতি কমে যাবে আর দিকটাও একটু পাল্টে যাবে, তাই না? আলোর ক্ষেত্রেও ঠিক তাই হয়। এখন প্রশ্ন হল, আলো কেন বাঁকে? কারণটা হল মাধ্যমের ঘনত্ব। যে মাধ্যমে আলো খুব দ্রুত চলতে পারে, যেমন বাতাস, তাকে আমরা বলি লঘু মাধ্যম। আর যে মাধ্যমে আলোর গতি কমে যায়, যেমন জল বা কাঁচ, তাকে বলি ঘন মাধ্যম। আর এই বেঁকে যাওয়ারও দুটো খুব সহজ নিয়ম আছে।
আলো যখন কোনো হালকা বা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকে তখন সে অভিলম্বের দিকে একটু সরে আসে, আর উল্টোটা যখন হয় মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বেরোয় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। এবার আমরা এমন একটা বিষয় কথা বলবো যেটা প্রতিসরণেরই একটা বিশেষ অবস্থা, কিন্তু এর ফলাফলগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা হলো আলোকে একরকম আটকে ফেলার কৌশল। আচ্ছা, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল জিনিসটা কি? ভাবুন, আলো একটা ঘন মাধ্যম থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আপতন কোণ বাড়াতে থাকলে একটা সময় এমন আসে যখন আলো আর বেরোতে পারে না, গা ঘেঁষে বেরিয়ে যায়। ওই নির্দিষ্ট কোণটাই হলো সংকট কোণ। ওটা হলো আলোক রশ্মির জন্য পয়েন্ট অফ নো রিটার্ন। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 3টে অবস্থা হতে পারে। আপতন কোণ যখন সংকট কোণের চেয়ে কম, আলো তখন ঠিকঠাক প্রতিসৃত হয়ে বেরিয়ে যাচ্ছে। যখন কোণটা ঠিক সংকট কোণের সমান হয়, আলো তখন দুটো মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যায়। আর যখনই আপতন কোণ সংকট কোণকে পেরিয়ে যায়, তখনই ঘটে আসল ঘটনাটা। আলো আর বেরোতে পারে না, আয়নার মতো পুরোটাই প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে। একেই বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শুধু বইয়ের পাতায় নেই, আমাদের চারপাশেই এর দারুণ সব উদাহরণ আছে। আজকের দুনিয়ার দ্রুতগতির ইন্টারনেট চলে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে, যার ভেতরে ঠিক এইভাবে আলোকে আটকে রেখে ডেটা পাঠানো হয়। আবার হীরার যে এত জৌলুস, তার কারণও কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এমনকি মরুভূমির মরীচিকাও কিন্তু এই একই ঘটনার ফল। এতক্ষণ আমরা আলোর প্রতিফলন আর প্রতিসরণ নিয়ে যা যা জানলাম, এবার সেগুলোকে একসাথে করে দেখব কিভাবে প্রকৃতির সেরা অপটিক্যাল যন্ত্রটা কাজ করে, অর্থাৎ আমাদের চোখ। মানুষের চোখ দেখতে সাধারণ হলেও এটা আসলে একটা অসাধারণ জটিল যন্ত্র। আর এটা পদার্থবিজ্ঞানের এই নিয়মগুলোকেই দারুণভাবে কাজে লাগিয়ে আমাদের দেখার অনুভূতি তৈরি করে। আমাদের চোখের ভেতরে থাকা কর্নিয়া আর লেন্স দুটোই কিন্তু প্রতিসরণের নিয়মটাকেই কাজে লাগায়। বাইরে থেকে যে আলোক রশ্মিগুলো আসে সেগুলোকে তারা একসাথে বাঁকিয়ে দেয়, যাতে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে ওরা মিলিত হতে পারে। এই বেঁকে যাওয়া আলোকরশ্মিগুলো চোখের একদম পেছনে রেটিনা নামের একটা পর্দার উপর গিয়ে একটা ছবি তৈরি করে। এই রেটিনা অনেকটা ক্যামেরার ফিল্মের মতো কাজ করে। ছবিটা তৈরি হলেই সে মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়। তবে এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। রেটিনায় যে ছবিটা তৈরি হয় সেটা কিন্তু একটা শোধ প্রতিবিম্ব, আর উল্টো। হ্যাঁ, আমরা আসলে সব কিছুই উল্টো দেখি। আমাদের মস্তিষ্কই সেই উল্টো ছবিটাকে মুহূর্তের মধ্যে প্রসেস করে আমাদের জন্য সোজা করে দেয়। ভাবা যায়? তার মানে কি দাঁড়ালো? আলো সবসময় সোজা পথেই চলতে চায়, কিন্তু যখনই তার পথে কোনো বাধা আসে বা সে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখনই শুরু হয় প্রতিফলন আর প্রতিসরণের মতো অসাধারণ সব ঘটনা। আর এর মধ্যেই লুকিয়ে আছে আয়না থেকে মরীচিকা পর্যন্ত সবকিছুর আসল রহস্য। শেষ করার আগে একটা প্রশ্ন। আমাদের চোখ যদি এত জটিল একটা লেন্স ব্যবহার করে সৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে, তাহলে ভাবুন তো, খুব সাধারণ একটা বাক্স যার মধ্যে শুধু একটা ছোট্ট ফুটো আছে, মানে একটা পিনহোল ক্যামেরা, সেও কি একই কাজ করতে পারে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এটা নিয়ে একটু ভাবা যেতেই পারে। আমরা আমাদের চারপাশে পৃথিবীকে যেভাবে দেখি, তার পেছনে কিন্তু একদম সহজ কিছু নিয়ম কাজ করে। ভাবুন তো, একটা সাধারণ ছায়া থেকে শুরু করে ওই যে ক্যালেডোস্কোপের ভেতর জাদুর মতো সব ডিজাইন, এসবের পেছনের বিজ্ঞানটা কি? আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাই ভেদ করব। তো চলুন দেখে নেই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা শুরু করব আলোর সবচেয়ে জরুরি নিয়মটা দিয়ে। সেটা হলো আলোর সব সময় সোজা পথে চলে। এরপর দেখব আলো যখন কোনো কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, মানে প্রতিফলন হয়, তখন কি ঘটে। আর সবশেষে এই সহজ নিয়মগুলো মিলেই যে কিভাবে ক্যালিডোস্কোপের মতো একটা সাধারণ খেলনা দিয়ে অসাধারণ সব নকশা তৈরি হয়, সেটাও জানব। আমাদের পুরো আলোচনার ভিত্তি হলো একটাই, খুব সাধারণ কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়ম। আমরা সামনে যাই কিছুই দেখব বা বুঝব, তার সবকিছুর মূলে কিন্তু এই একটাই ধারণা, আলো আসলে কিভাবে চলে। প্রশ্নটা খুবই সহজ শোনাতে পারে, তাই না? যে আলো সোজা পথে চলে, এটা আমরা জানলাম কি করে? মজার ব্যাপার হলো এর প্রমাণ কিন্তু আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। আমরা প্রতিদিনই এটা দেখি। প্রথম প্রমাণটা হলো ছায়া। যখনই কোনো অস্বচ্ছ বস্তু আলোর পথ আটকে দেয়, ঠিক তার পেছনে একটা অন্ধকার জায়গা তৈরি হয়। এটাই তো ছায়া। আর এটাই সবচেয়ে বড় প্রমাণ যে আলো বেঁকে যেতে পারে না। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে আলোর সরল রৈখিক গতি বা রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। আচ্ছা, একটু ভেবে দেখলে কেমন হয়? যদি আলো তার ইচ্ছে মতো বাঁকতে পারত, তাহলে কি হতো? তাহলে তো কোনো কিছুর পেছনে আর ছায়াই তৈরি হতো না। আলো তো দিব্যি ওই জিনিসটার পাশ কাটিয়ে চলে যেত। আলো যে সোজা পথে চলে তার আরেকটা চমৎকার প্রমাণ হল
পিনহোল ক্যামেরা। জিনিসটা কি? কিচ্ছু না, শুধু একটা বাক্স যার একপাশে একটা ছোট্ট ফুটো আছে, কোনো লেন্স নেই, কিচ্ছু নেই। অথচ এই সাধারণ যন্ত্রটাই আলোর সোজা পথে চলার নিয়মকে কাজে লাগিয়ে একটা পুরো উল্টো ছবি তৈরি করে ফেলে। ছবিটা উল্টো কেন হয় তার কারণটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। ধরুন একটা গাছের ছবি তোলা হচ্ছে। গাছের ওপরের পাতা থেকে আলোকরশ্মি সোজা ওই ফুটো দিয়ে গিয়ে বাক্সের ভেতরের পর্দার নিচের দিকে পড়ে, আর গাছের নিচের গুড়ি থেকে আলো গিয়ে পড়ে পর্দার ওপরের দিকে। ব্যাস, এভাবেই পুরো ছবিটা উল্টে যায়। আলোর সরল পথে চলার এর চেয়ে ভালো প্রমাণ আর কি হতে পারে? বেশ, আমরা তো জানলাম আলো সোজা পথে চলে, কিন্তু কি হবে যদি সেই সোজা পথে কোনো বাধা এসে পড়ে? তখন কি হয়? ঠিক তখনই আলোর আরেকটা দারুণ ঘটনা ঘটে, যাকে আমরা বলি প্রতিফলন বা রিফ্লেকশন। প্রতিফলন মানে হল আলো যখন কোনো কিছুর উপর পড়ে ধাক্কা খেয়ে ফিরে আসে। সেটা আয়না হতে পারে, এমনকি একটা বইয়ের পাতাও হতে পারে। এই প্রতিফলনের জন্যই কিন্তু আমরা সেই সব জিনিস দেখতে পাই যাদের নিজস্ব কোনো আলো নেই। তবে আলো কিন্তু যেমন তেমনভাবে বাউন্স করে না। এর দুটো খুব সহজ নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো আলো যে অ্যাঙ্গেলে এসে পড়বে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, ঠিক সেই একই অ্যাঙ্গেলে আর ফিরে যাবে। আর দ্বিতীয় নিয়মটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর ওই তলের ওপর আঁকা লম্ব, এই তিনটা জিনিস সবসময় একই সমতলে থাকবে। কিন্তু সব জায়গা থেকে তো আলো একইভাবে বাউন্স করে না, তাই না? আর ঠিক এই কারণেই একটা চকচকে আয়না আর একটা খসখসে দেয়ালের মধ্যে এত তফাৎ। চলুন দেখি এই বাউন্সের ধরনগুলো কি কি। প্রতিফলনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো নিয়মিত প্রতিফলন, যা আয়নার মতো মসৃণ চকচকে তলে হয়। এখানে আলোর রশ্মিগুলো একদম সমান্তরালভাবে খুব গোছানোভাবে ফিরে আসে। আর অন্যটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন। এটা হয় দেয়াল বা কাগজের মতো অমসৃণ তলে, যেখানে আলোর রশ্মিগুলো ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এই যে গোছানো বা নিয়মিত প্রতিফলন, ঠিক এটার কারণেই কিন্তু আমরা আয়নায় নিজেদের একটা ঝকঝকে পরিষ্কার ছবি বা প্রতিবিম্ব দেখতে পাই। কারণ সব আলোকরশ্মি একই নিয়ম মেনে আমাদের চোখে ফিরে আসে। অন্যদিকে বিক্ষিপ্ত প্রতিফলন কোনো স্পষ্ট ছবি তৈরি করে না ঠিকই, কিন্তু এটা আমাদের দেখার জন্য অসম্ভব জরুরি। এই যে আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এর ফলেই কিন্তু পুরো ঘরটা আলোকিত হয়। না হলে তো শুধু যেখানে টর্চের আলো পড়ছে শুধু সেটুকুই দেখা যেত। এই প্রতিফলনের জন্যই আমরা যে কোনো জিনিসকে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাই। আচ্ছা, আয়নায় আমরা যে নিজেদের ছবিটা দেখি, ওটা আসলে কি? ওটা কি বাস্তব নাকি অন্য কিছু? চলুন আলোর তৈরি করা এই ছবির রহস্যটা একটু ভেদ করা যাক। আয়নার এই প্রতিবিম্বকে বলা হয় অশোধ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল কেন? কারণ আলোকরশ্মিগুলো আসলে আয়নার পেছনে গিয়ে মিলিত হয় না। আমাদের চোখ আর মস্তিষ্ক মিলে এমন একটা ভ্রম তৈরি করে যে মনে হয় রশ্মিগুলো যেন আয়নার ভেতর থেকে আসছে। আর এ কারণেই কিন্তু এই ছবিটাকে কোনো পর্দায় ফেলা যায় না। সমতল আয়নার প্রতিবিম্বের কয়েকটা মজার বৈশিষ্ট্য আছে, যা আমরা সবাই জানি। ১. এটা সবসময় সোজা হয়। ২. জিনিসটা যত বড়, ছবিটাও ঠিক তত বড়ই হয়। ৩. আপনি আয়না থেকে যত দূরে দাঁড়াবেন, আপনার ছবিটাও ঠিক ততটাই পেছনে তৈরি হবে। আর ৪ নম্বরটা সবচেয়ে মজার, ডান আর বাম উল্টে যায়। মানে আপনি ডান হাত নাড়লে মনে হবে আপনার প্রতিবিম্বটা বাম হাত নাড়ছে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, আয়নার প্রতিবিম্ব আর মাটিতে পড়া ছায়া, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দুটোই তো আমাদের শরীরের একটা রূপ, কিন্তু এদের তৈরির প্রক্রিয়া আর বৈশিষ্ট্য কিন্তু একদম আলাদা। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রতিবিম্ব তৈরি হয় আলোর প্রতিফলনের ফলে, আর ছায়া তৈরি হয় আলো আটকে যাওয়ার ফলে। প্রতিবিম্বে জামার রং থেকে শুরু করে সব ডিটেলস দেখা যায়, কিন্তু ছায়া শুধু একটা আউটলাইন দেখায়। আর প্রতিবিম্বের রং বস্তুর মতোই হয়, কিন্তু ছায়া তো আসলে আলোর অনুপস্থিতি, তাই ওটা সবসময় কালো। এতক্ষণ তো আমরা একটা প্রতিফলন নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, যদি একটা আলোর রশ্মিকে বারবার অনেকবার প্রতিফলন করানো হয়, তাহলে কি হতে পারে? তখন কিন্তু রীতিমতো জাদু তৈরি হয়। আর এই বারবার প্রতিফলনের জাদুর সবচেয়ে সেরা উদাহরণ হল ক্যালিডোস্কোপ। ছোটবেলায় হয়তো অনেকেই এটা নিয়ে খেলেছেন, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু এই মাল্টিপল রিফ্লেকশনের নীতি। জানেন, এর গঠনটা কিন্তু অবাক করার মতো সহজ। তেমন কিছুই না, 3টা আয়নার স্ট্রিপ একসাথে জুড়ে একটা টিউবের মধ্যে বসানো থাকে, আর টিউবের এক মাথায় থাকে কয়েকটা রঙিন কাচের টুকরো। ব্যাস। কিন্তু আসল জাদুটা হয় যখন আপনি এর ভেতরে তাকান। ওই 3টা আয়না মিলে বারবার আলোর প্রতিফলন ঘটায়, আর ওই সামান্য কয়েকটা কাচের টুকরো থেকেই তৈরি হয় হাজারো সুন্দর সিমেট্রিক্যাল ডিজাইন। কি দারুণ ব্যাপার, তাই?
তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক লাইনে বলি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এই রকম। আলোর সোজা পথ থেকে তৈরি হয় ছায়া, একটা বাউন্স বা প্রতিফলন থেকে তৈরি হয় প্রতিবিম্ব, আর অনেকগুলো বাউন্স থেকে সেখান থেকে তৈরি হয় অসীম নকশার এক জাদুকরী জগৎ। তাহলে আজ আমরা দেখলাম যে ছায়া, আয়নার ছবি বা ক্যালিডোস্কোপের মতো জাদুকরী সব ব্যাপার আসলে আলোর খুব সাধারণ কয়েকটা নিয়মেরই খেলা। এখন প্রশ্ন হলো, আলোর এই নিয়মগুলো যখন পরিষ্কার, তখন আমাদের চারপাশের আর কোন কোন জাদুকে আমরা এই সহজ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারি? একটু ভেবে দেখুন।